ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হয়ে গেছি লাস্ট পার্ট নিয়ে। এই পার্টের শুরুতে আমরা দেখি ডক্টর বেইজ যখন জানতে পারে চ্যাড ওর ওয়াইফকে ডিভোর্স দিচ্ছে, তখন উনি চ্যাডের ওপর প্রচণ্ড রেগে গিয়ে বলে, তুমি কতটা স্বার্থপর, এরকমটা করলে পুরো দুনিয়া নীরাকে দোষারোপ করবে যে ওর জন্যই তোমার সংসার ভেঙেছে এবং তোমার ওয়াইফ এতে নির্দোষ প্রমাণ হবে। অপরদিকে নীরা ইয়র্ড এবং টংকে ওর লাইফের সঙ্গে মিলিয়ে একটা স্টোরি বলে। নীরা বলে, আমার মা আমাকে প্রচণ্ড ভালোবাসতো, কিন্তু আমার বাবা আমাকে একদমই পছন্দ করতো না। এজন্য উনি এই দুনিয়াতে বেঁচে থাকুক বা মরে যাক তাতে আমার কোনো যায় আসে না। আমি আমার মায়ের সঙ্গে বিদেশে থাকতাম, ওখানে ভুলবশত আগুন লেগে যাওয়ার কারণে আমার চেহারা পুড়ে গিয়েছিল, এজন্যে আমাকে প্লাস্টিক সার্জারি করাতে হয়েছে। আর আমার মায়ের একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। ইয়র্ড এবং টং ওর স্টোরি শুনে প্রচণ্ড ইমোশনাল হয়ে যায় এবং ওকে ফুল সাপোর্ট করে। কিন্তু ইয়র্ডের সন্দেহ হয় নীরা যে ঘটনাটা বলছে সেটা পুরো ঘটনা নয়, ও কিছু জিনিস লুকিয়ে যাচ্ছে। এরপর নীরা ওর বাবার সঙ্গে দেখা করতে যায়। চম ওকে অফার করে, তুমি চ্যাটকে ছেড়ে দিয়ে আমার কাছে চলে এসো, তার বদলে আমি তোমাকে প্রচুর টাকা দেব। নীরা ওকে বলে, আমি ঠিক তোমার ছেলের বয়সী, আর প্রতিটা মেয়েকেই টাকা দিয়ে কেনা যায় না, বলে নীরা ওখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু চম ওকে আটকে ওর সঙ্গে জবরদস্তি করার চেষ্টা করে। নীরা ওর ওপরে প্রচণ্ড রেগে যায় এবং ওকে অনেক উল্টোপাল্টা কথা শুনিয়ে ওখান থেকে চলে যায়। চমের মনে পড়ে যায় অতীতে ওর ওয়াইফও ওকে এভাবেই কথা শোনাতো। একবার ওর ওয়াইফ ওকে বলেছিল, ভালোই হয়েছে তোমার কোনো মেয়ে নেই, না হলে তোমার কর্মফল সে ভুগত। রাস্তাতে যেতে যেতে নীরা প্রচণ্ড স্যাড হয়ে যায় এবং ওর মায়ের কথা মনে পড়ে। ও রাস্তার মাঝখানে কাঁদতে কাঁদতে বসে পড়ে। তখনই ওখানে ডক্টর বেন আসে এবং ওকে কনসোল করার চেষ্টা করে। নীরা ওনাকে জড়িয়ে ধরে প্রচণ্ড কাঁদে। ডক্টর বেন ওনাকে কিস করে। বাড়িতে এসে নীরা ডক্টর বেনকে ক্লিয়ার করে বলে, আমি আপনাকে একজন পরিবার হিসেবেই মানি এবং পরিবারের মতোই আপনাকে ভালোবাসি, এর বেশি কিছু না। ডক্টর বেন বলে, আমি অনেক সুন্দরভাবে রিজেক্ট হয়েছি, কিন্তু তবুও আমার অনেক কষ্ট হচ্ছে। অন্যদিকে মানাও আর রং মিলে নীরার বিরুদ্ধে খোঁজখবর নেয় এবং ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এরপর থেকে নীরা নিজের কেরিয়ারে ফোকাস করে অনেক আগে এগিয়ে যায়। ওর উন্নতি দেখে মানাও আর রং জ্বলে পুড়ে খাক হয়ে যায়। এরপর চ্যাড রঙের সঙ্গে ডিভোর্সের ব্যাপারে কথা বলতে আসে। রং স্যাড হয়ে বলে, আমি সবসময় একজন ভালো স্ত্রীর দায়িত্ব পালন করেছি, কখনোই তোমার সঙ্গে চিট করিনি। তোমার কি নিজের করা কাজের জন্যে সামান্যটুকুও গিল্টি ফিল হচ্ছে না? চ্যাটের তো ওর জন্যে সামান্যটুকুও গিল্টি ফিল হচ্ছিল না। এজন্যও বলে, আমার জীবনে যদি নীরা না আসতো তাহলে আমি তোমার সঙ্গে থাকার কথা ভাবতাম। রং প্রচণ্ড রেগে যায় এবং ওর লোক দিয়ে তোলা নীরা আর ডক্টর বেনের একসঙ্গে কিস করা ছবিটা চ্যাটকে দেখায়। চ্যাট ওই ছবিটা দেখে শকড হয়ে যায়। ওই ছবিটা রং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিয়েছিল, এজন্যে সমস্ত নিউজে ওই ছবিটার ব্যাপারে গসিপ চলে। ডক্টর বেন যখন এই নিউজটা জানতে পারে তখন ওই নিউজটাও নীরাকে দেখায়। নীরা প্রচণ্ড ঘাবড়ে যায়। ও এসব ব্যাপারে ইয়র্ডকে ফোন করে। ইয়র্ড ওর ওপরে প্রচণ্ড রেগেছিল। নীরা ইয়র্ডের সঙ্গে দেখা করে ওর কাছে ক্ষমা চায়। ইয়র্ড বলে, তোমার আগের অ্যাফেয়ারের খবরটা এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে রয়েছে, আমি সেটা সরানোর চেষ্টা করছি, তার মধ্যে তুমি আবারও একটা ঝামেলা বাঁধিয়ে বসে আছো। নীরা ইয়র্ডের কাছেই থেকে যায়, ও বাড়িতে ফিরতে চায় না। এরপর ডক্টর বেন ইয়র্ডের সঙ্গে দেখা করে বলে, ভুলটা আমারই ছিল, আমি মিডিয়ার সঙ্গে কথা বলে সমস্ত দোষ নিজের ওপর নিয়ে নেব। আর এসব যদি রং করে থাকে তাহলে আমি মিডিয়ার কাছে এটাও বলবো যে এসবের পিছনে আছে, আমি তাকে ছাড়বো না। নীরা এসবের মধ্যে ডক্টর বেনকে টানতে চায় না, কিন্তু ইয়র্ড ওকে অনেক বুঝিয়ে ওকে রাজি করায়। এরপর ডক্টর বেন একটা প্রেস কনফারেন্স করে এবং সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়। সঙ্গে উনি এটাও বলে, আমাদের এরকম ছবি তুলে ভাইরাল করে দেওয়া আইনত অপরাধ, আর যে এর পিছনে রয়েছে তাকে আমি ছাড়বো না। টিভিতে এই নিউজটা দেখে রং প্রচণ্ড ঘাবড়ে যায় এবং মানাওকে ফোন করে দেখা করতে বলে। অপরদিকে নীরা আঙ্কেল পর্নের সঙ্গে আলোচনা করে বলে, রং যদি সারাক্ষণ আমাদের ওপর নজর রাখে তাহলে আমাদেরও ওদের ওপর নজর রাখতে হবে। এরপর থেকে আঙ্কেল পর্ন ওদের ওপরে নজর রাখে এবং উনি জানতে পেরে যায় যে মানাও রঙের সঙ্গে মিলে এসব কিছু করছে। উনি নীরাকে সমস্ত কিছু বলে দেয়। এরপর নীরাকে একটা ড্রামার মেন অ্যাক্ট্রেস হিসেবে চুজ করা হয়। নীরা পুরো কনফিডেন্সের সঙ্গে মিডিয়াতে ইন্টারভিউ দেয়
কেউ ওকে ইনসাল্ট করার জন্যে সোনালি রঙের গোলাপের বুকে দেয়। নীরা মিডিয়ার সামনে অনেক খুশি হয়ে সেই বুকেটা অ্যাকসেপ্ট করে নেয়। অন্যদিকে চ্যাট বাড়ি ছেড়ে চলে যাওয়ায় রং প্রচণ্ড দুঃখী ছিল। আর অন্যদিকে চ্যাট এটা ভেবে দুঃখী ছিল যে সত্যি সত্যি ডক্টর বেনের সঙ্গে নীরার কোনো সম্পর্ক চলছে নাকি। এরপর চ্যাট নীরার সঙ্গে দেখা করে বলে, আমি শুধুমাত্র তোমার জন্যে আমার ওয়াইফকে ডিভোর্স দিচ্ছি, আর মিডিয়া থেকে আমি তোমার এই অ্যাফেয়ারের খবর জানতে পারছি। নীরা বলে, আমি তো তোমাকে বলেছি আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, সেটা কি তোমার বিশ্বাস হচ্ছে না? আমি কিন্তু তোমার ওয়াইফকে ডিভোর্স দিতে বলিনি। এরপর নীরা চ্যাটকে ওর নতুন অ্যাপার্টমেন্টের কি কার্ড দিয়ে বলে, তোমার যদি আমার ওপরে বিশ্বাস হয় তাহলে তুমি আমার অ্যাপার্টমেন্টে আসতে পারো। এরপর নীরার মানাওয়ের সঙ্গে দেখা হয়ে যায়। মানাও ও রাস্তা আটকে দাঁড়ায় এবং ওকে অনেকগুলো কথা শোনায়। নীরা বলে, কুকুরদের স্বভাব লোকের ওপর চেল্লানো। মানাও রেগে গিয়ে নীরাকে চড় মারে। নীরাও উত্তরে মানাওকে খুব জোরে চড় মারে। এরপর ওদের দুজনের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। নীরা মানাওকে প্রচণ্ড মার মেরে ওর থেকে বদলা নেয়। এরপর নীরা ডক্টর বেনের বাড়িতে ওর জিনিসপত্র গুছিয়ে নেয়। অনেক ইমোশনাল হয়ে আন্তন এবং ডক্টর বেনকে গুড বাই বলে। এরপর ওর নতুন অ্যাপার্টমেন্টে চলে আসে। চ্যাডোকে ওয়েলকাম করার জন্য ফুলের বুকে নিয়ে ওর সঙ্গে দেখা করতে আসে। ওরা দুজনেই ওখানে ডান্স করে এবং একে অপরের সঙ্গে ভালো সময় কাটায়। নীরা ওর অ্যাপার্টমেন্টে ওর ছোটবেলায় চ্যাটের বানানো ছবিটা রেখেছিল। এরপর নীরা চ্যাটকে বলে, আমার অ্যাপার্টমেন্টের জন্য ফার্নিচার কিনতে হবে। এই জন্য চ্যাট পরের দিন ওর জন্য ফার্নিচার কিনতে যায়। অপরদিকে চমর লোকের থেকে জানতে পারে নীরা ওর নতুন অ্যাপার্টমেন্টে শিফট হয়েছে। এই জন্যে ও অনেক কষ্টে নীরার অ্যাপার্টমেন্টের কি কার্ড জোগাড় করে এবং ওর অ্যাপার্টমেন্টে চলে আসে। নীরা ওকে দেখে শকড হয়ে যায়। চম নীরাকে চ্যাটের থেকে দূরে থাকতে বলে। নীরা ওর ওপরে প্রচণ্ড রেগেছিল। চম ওর সঙ্গে অসভ্যতামি শুরু করে দেয়, কিন্তু তখনই ওখানে চ্যাট চলে আসে এবং ও চমকে নীরার থেকে দূর করায়। চ্যাট চমকে ওখান থেকে চলে যেতে বলে। চম ওদেরকে হুমকি দিয়ে বলে, আমি তোমাদের দুজনকে দেখে নেব। এসব কিছুতে নীরা প্রচণ্ড কাঁদে। চ্যাট ওকে কনসোল করে। নীরা ভয় পেয়ে বলে, চম আমাদের ক্ষতি করার জন্য সমস্ত কিছু করবে। চ্যাট বলে, হ্যাঁ আমি সেটা জানি, ও আগেও নিজের স্ত্রী এবং সন্তানের ওপর অনেক অত্যাচার করেছিল। নীরা ওর মায়ের কথা ভেবে প্রচণ্ড কাঁদে। অন্যদিকে রং জানতে পারে চ্যাট ফার্নিচার কিনতে গিয়েছিল। ও বুঝতে পেরে যায় যে চ্যাট এসব কিছু নীরার জন্য করছিল। রং প্রচণ্ড রেগে গিয়ে চ্যাটের সঙ্গে এই ব্যাপারে কথা বলে। চ্যাট ওর সমস্ত শেয়ার এবং ক্রেডিট কার্ড ওকে ফেরত দিয়ে দেয়। রং এসব কিছু ওর ভাইকে বলে প্রচণ্ড ভেঙে পড়ে। চম ওকে শান্ত করার চেষ্টা করে। অন্যদিকে ডক্টর বেনের কাছে নীরার এখনও চিকিৎসা চলছিল। ডক্টর বেন ওকে প্রশ্ন করে, তুমি নিজের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা ভাবনা করেছো? নীরা প্রচণ্ড খুশি হয়ে বলে, আমি চাই আমি বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পাই, আমার লাইফে সবকিছু ভালো হোক এবং আমার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক। এরপর নীরা অ্যাপার্টমেন্টে ফিরে আসে। চ্যাট ওর ভাইপো সম্পর্কে বলে, ওর ভাইপো ছোটবেলায় কত ভালো ছিল এবং ট্যালেন্টেড ছিল। ও যদি এখন বেঁচে থাকতো তাহলে ও নিশ্চয়ই কোনো আর্টিস্ট হতো। এসব কিছু শুনে নীরা প্রচণ্ড ইমোশনাল হয়ে যায়। এরপর নীরার ওই ড্রামা শুটিং হয় এবং ওকে এই ব্যাপারে একটা ইভেন্টে যেতে হয়, কিন্তু ওখানে গিয়েও জানতে পারে ওর ম্যানেজার আরও স্টাইলিস্টকে ইভেন্টের ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। কিন্তু ওখানে মানাও ওর ম্যানেজারকে নিয়ে ইভেন্টে এসেছে। এসব কিছু দেখে নীরা ওই ইভেন্ট অ্যাটেন্ড না করে বাইরে চলে আসে। নীরা বাইরে এসে ইয়টকে বলে, যে সমস্ত ইভেন্টে গে ট্রান্সজেন্ডারের মতো মানুষদের সম্মান করা হয় না সেই ইভেন্টে আমি থাকতে পারবো না। কেননা আমাদের সকলের একটাই পরিচয়, আমরা মানুষ। মনুষ্যত্বের পরিচয়ের ওপরে আর কিছুই নেই। মিডিয়াতে রং আর মানাও বলে নীরা ওদেরকে দেখে ওই ইভেন্ট ছেড়ে চলে গিয়েছে, কিন্তু নীরা মিডিয়ার সামনে ইন্টারভিউ দিয়ে সমস্ত কিছু বলে দেয় যে ও কেন ইভেন্ট ছেড়ে চলে এসেছিল। এতে নীরার পপুলারিটি আরও বেড়ে যায়। এরপর নীরা ডক্টর বেনের সঙ্গে দেখা করতে চায়। ডক্টর বেন ওকে চ্যাটের ব্যাপারে জিজ্ঞাসা করে, ও কি এখন চ্যাটের সঙ্গে ডেট করছে? তাহলে চ্যাটের ওয়াইফের কি হবে? নীরা ডক্টর বেনের ওপর প্রচণ্ড রেগে গিয়ে বলে, আপনি আমাকে কষ্ট দেওয়ার জন্য এসব কিছু বলছেন। ও রেগে ওখান থেকে চলে যায়। অন্যদিকে চ্যাট নীরাকে একটা নতুন বাড়ি গিফট করে, কেননা নীরার নতুন অ্যাপার্টমেন্টের কি কার্ড চমের কাছে ছিল। নীরা ওর নতুন বাড়ি দেখে প্রচণ্ড খুশি হয়ে যায়। চ্যাট ওকে বিয়ের জন্য প্রপোজ করে। নীরা হ্যাঁ বলে ওকে জড়িয়ে ধরে প্রচণ্ড ইমোশনাল হয়ে যায়।
এরপর নীরা চ্যাটের সঙ্গে নিজেকে ইয়ট ভাবতে থাকে। এরপর নীরা এলজিবিটি নিউজ কোম্পানির একটা ইন্টারভিউ দেয়। তোমরা যারা এলজিবিটি সম্পর্কে জানো না তাদের জন্য আমি বলে দিই, এলজিবিটি হচ্ছে এক ধরনের হোমো, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার কমিউনিটি। নীরা এত সুন্দরভাবে ট্রান্সজেন্ডার এবং বাইসেক্সুয়ালদের ব্যাপারে কথা বলে যে ওর কনফিডেন্স দেখে সকলের মন জিতে নেয়। সকলেই ওর চিন্তাভাবনার অনেক প্রশংসা করে। এসব কিছু দেখে মানাও তো আর চুপ বসে থাকতে পারে না। এই জন্যে ও গিয়ে ওর ফ্রেন্ড ইয়ককে বলে নীরার ব্যাপারে আরও খোঁজখবর নিতে। এরপর মানাও রঙের সঙ্গে দেখা করে। রং আর মানাও দুজনেই অবাক ছিল, কেননা নীরার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে কেউই কিছুই জানে না, এমনকি ওর ফ্যামিলি সম্পর্কেও কোনো ডিটেলস নেই। মানাও রংকে বলে নিশ্চয়ই নীরার বাবা মা কোনো আসামি, এই জন্যে নীরা ওর বাবা মায়ের ব্যাপারে সকলের থেকে লুকাচ্ছে। অন্যদিকে চম চ্যাটের কিছু ছবি দেখায় যখন চ্যাট নীরার সঙ্গে দেখা করতে গিয়েছিল। চম চ্যাটকে ব্ল্যাকমেল করে বলে তুমি যদি আমার বোনকে ডিভোর্স দাও তাহলে আমি এই ছবিগুলো মিডিয়াতে ভাইরাল করে দেব, এতে তোমাদের দুজনের ক্যারিয়ারই নষ্ট হয়ে যাবে। অন্যদিকে নীরা এলজিবিটি কোম্পানির ক্লাবে যায় এবং প্রচণ্ড এনজয় করে। অন্যদিকে চ্যাটও ওর বন্ধুদের সঙ্গে একটা ক্লাবে যায় এবং ও মিডিয়াতে একটা ইন্টারভিউ দেয় যে ওর ওয়াইফের থেকে ডিভোর্স নিয়ে নিচ্ছে। এই নিউজটা দেখে রঙের মাথায় আগুন ধরে যায়। ও চ্যাটের সঙ্গে দেখা করতে আসে। তখন চ্যাট নীরার সঙ্গে ছিল। রং ওদের দুজনকে একসঙ্গে দেখে রেগে গিয়ে হিল ছুঁড়ে মারে। রং চ্যাটকে বলে তুমি মিডিয়ার সামনে এটা কেন বললে যে তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ? তুমি এটা কেন বলনি যে তুমি আমাকে চিট করেছো তাই আমাকে ডিভোর্স দিচ্ছ? রং রেগে গিয়ে নীরাকে খুব জোরে মারে। নীরাও পাল্টা উত্তরে ওকে খুব জোরে চড় মারে। দুজনের মারপিটের মধ্যে নীরার মুখে চোট লেগে যায়। ওদের মারপিটের মধ্যে বেচারা চ্যাড আঙ্কেল ফেঁসে যায়। ও কখনো নীরাকে তো কখনো রংকে থামানোর চেষ্টা করে। ওদের মারপিটের আওয়াজ শুনে এলজিবিটি ক্লাবের সকলেই বাইরে বেরিয়ে আসে। ওদের বস ছিল পিপ, যার এই ক্লাবটা। উনি ওখানে রঙের প্রচণ্ড ইনসাল্ট করে, কেননা রং ওনাকে সবসময় হোমো, বাইসেক্সুয়াল বলে অপমান করত। এরপর চ্যাট রংকে শান্ত করার জন্যে ওকে নিয়ে বাড়িতে আসে। রং চ্যাটকে বলে তুমি যদি না আমাকে ডিভোর্স দেওয়ার চিন্তা মাথা থেকে সরাও তাহলে আমি তোমাকে পাওয়ার জন্য সবকিছু করতে পারি। রঙের সন্দেহ হয় ওই ক্লাবের ওনার পিপি নীরার মা হতে পারে। ও এসব কিছু জানার জন্যে একজন বড় গোয়েন্দা হায়ার করে। রং ওনাকে বলে নীরার বাবা মার ব্যাপারে খোঁজ খবর নিতে। ওই গোয়েন্দা সব জায়গাতে নীরাকে ফলো করে, এমনকি ওর অ্যাপার্টমেন্টেও পৌঁছে যায়। ওই গোয়েন্দা নীরার ডাস্টবিন থেকে শুরু করে ওর জামা কাপড় পর্যন্ত ভালোভাবে চেক করে। অন্যদিকে নীরা চ্যাটের সঙ্গে লাঞ্চ করছিল। চ্যাট ওকে বলে আমাদের ব্রেকআপ করে নেওয়া উচিত, কেননা আমি চাই না কেউ আমার জন্য তোমাকে আঘাত করুক। এটা শুনে নীরা কষ্ট পেয়ে বলে আমার তোমাকে ভালোবাসতে কোনো ভয় নেই, তাহলে তুমি প্লিজ এই ধরনের এক্সকিউজ আমাকে দিও না। চ্যাট নীরাকে চমের ব্ল্যাকমেলের কথাটা বলে দেয়। নীরা বলে আমার এসব কিছুতে কোনো যায় আসে না। চ্যাট ওকে পিছন দিক থেকে হাঁক করে নেয় এবং শান্ত করিয়ে বলে আমার সবকিছু ঠিকঠাক করতে কিছুটা সময় লাগবে। এরপর চ্যাট নীরার ভালোর জন্য রঙের কোম্পানিতে আবারও জয়েন করে নেয়। রং আর চম দুজনেই প্রচণ্ড খুশি হয়ে যায়, কিন্তু চ্যাট রংকে হুমকি দিয়ে বলে তুমি যদি এরপর থেকে আবারও নীরার ওপর কোনো আঘাত আনো তাহলে আমি জীবনেও তোমার মুখও দেখব না। অন্যদিকে চ্যাট চলে যাওয়াতে নীরা প্রচণ্ড স্যাড হয়ে যায় এবং ও ক্লাবে গিয়ে প্রচণ্ড ড্রিঙ্ক করে নেয়। টং ওকে বাড়িতে নিয়ে আসে। নীরা প্রচণ্ড ডিপ্রেশনে ভুগছিল, এজন্যে ও জানলা দিয়ে সুইসাইড করার চেষ্টা করে, কিন্তু টং ওকে আটকে নেয় এবং ওকে সামলায়। নীরা ড্রাঙ্ক হয়ে টংকে বলে আমার বাবা জীবনেও আমাকে ভালোবাসেনি, আর না কখনো আমার আন্ট আমাকে ভালোবেসেছে। টং বাধ্য হয়ে ডক্টর বেনকে নীরাকে সামলানোর জন্য ডাকে। পরের দিন নীরার যখন ঘুম ভাঙে তখন ও ডক্টর বেনকে পাশে দেখে শকড হয়ে যায়। ডক্টর বেন ওকে ওর মুড ফ্রেশ করার জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে যায় এবং ওকে বলে তুমি যদি চাও তাহলে আমাদের বাড়িতে এসে কিছুদিনের জন্য থাকতে পারো। তখনই ওখানে রং চলে আসে এবং ও নীরাকে বলে আচ্ছা তাহলে তোমরা দুজন এখন একে অপরের সঙ্গে ডেট করছো। ওখানে চ্যাটকে নিয়ে নীরা আর রঙের মধ্যে আবারও কথা কাটাকাটি শুরু হয়ে যায়। নীরা রেগে গিয়ে রংকে বলে চ্যাটের কি কি পছন্দ আর অপছন্দ সেটা তোমার থেকে ভালো আমি জানি। রং রেগে গিয়ে নীরার মুখে কফি ছুঁড়ে মারে। ডক্টর বেন ওদের দুজনের ঝগড়া সামলানোর চেষ্টা করে। এরপর সেই গোয়েন্দাটা নীরার ব্যাপারে যা কিছু জানতে পেরেছিল সেই সব কিছু রংকে বলে।
রং আবারও সেই সমস্ত কথা মানাওয়ের সঙ্গে আলোচনা করে। অন্যদিকে নীরা প্রচন্ড দুঃখী ছিল। ও আবারও চ্যাটের ওই বাড়িতে যায়। ওখানে আগে থাকতে চ্যাট ছিল, এজন্য ওর সঙ্গে আবারও চ্যাটে দেখা হয়ে যায়। চ্যাট নীরাকে বলে, চলো আমরা দুজনে এখান থেকে অনেক দূরে গিয়ে কোথাও নিজেদের মতো থাকি। নীরা বলে, আমরা দুজনেই যখন একে অপরকে প্রচন্ড ভালোবাসি, তাহলে আমাদের এখান থেকে চলে যাওয়ার কি প্রয়োজন। চ্যাট বলে, আমি চাই না তোমার আমার জন্য কোনো আঘাত হোক। নীরা এসব কিছু প্রবলেম নিজেই সলভ করতে চায়। এই জন্যে ওর বাবা চমের সঙ্গে দেখা করে ওই সমস্ত ছবিগুলো চায়, যেটা দিয়ে চম চ্যাটকে ব্ল্যাকমেল করছিল। চম তার বদলে নীরাকে একা ওর অ্যাপার্টমেন্টে আসতে বলে। নীরা ওকে প্রশ্ন করে, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছিলে? চম বলে, না, ভালোবাসা শুধুমাত্র ঝামেলা বয়ে আনে। এরপর নীরা ওর বাবার কথা শুনে প্রচন্ড কাঁদে এবং বলে, আমি এসব কিছু নিজের ইচ্ছায় করতে চাইছি না। নীরা পুরোনো দিনের কথা মনে করে। ছোটবেলায় ওর বাবা যখন ওর জন্য খেলনা নিয়ে এসেছিল, তখন খুশি হয়ে ওর বাবার সঙ্গে খেলছিল। এরপর নীরা আর মানাও দুজনে একটা প্রজেক্টে কাজ করে। মানাও সব জায়গার মতো এখানেও ন্যাকামি শুরু করে দেয়। ও ন্যাকামি করে বলে, আমার মেকআপ একদমই ঠিক নেই। ডাইরেক্টর যখন ওকে মেকআপ ঠিক করে আসতে বলে, তখন ও খেতে ব্যস্ত হয়ে যায়। এসব কিছুতে ডাইরেক্টর ওর ওপরে প্রচন্ড রেগে যায় এবং সময় কম থাকায় উনি নীরাকে বলে, মানাওয়ের জায়গায় নীরা যেন ওই শটটা দেয়। নীরাও ওই শটটা অনেক সুন্দরভাবে দেয়। তখনই ওখানে মানাও এসে নীরার সঙ্গে ঝগড়া করে বলে, তুমি এখন আমার জবটাও আমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছো। নীরা বলে, এসব কিছুতে তোমারই ভুল। এরপর মানাও লুকিয়ে নীরার কথাগুলো শুনে যে নীরা কোথাও যাচ্ছে। মানাও জানতে চায় নীরা আসলে কোথায় যাচ্ছে। এই জন্যও নীরার পিছু করে, কিন্তু রাস্তাতে ওর একজন ফ্যান চলে আসায় ও তার সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে যায়। এভাবেই ও নীরার পিছু করতে পারে না, কিন্তু ও সেই গাড়ির নাম্বার প্লেটটা দেখে ছবি তুলে নেয়। এরপর নীরা চমের কথা মতো ওর সঙ্গে দেখা করতে আসে এবং ওর সঙ্গে ড্রিঙ্ক করে। নীরা চমকে বলে, আমি যখন ছোট ছিলাম তখন প্রচন্ড কুৎসিত ছিলাম। চম বলে, এরকমটা কিভাবে হতে পারে? নীরা বলে, ছোটবেলায় আমার বাবা আমাকে প্রচন্ড ঘৃণা করত। নীরা চমকে ওর ছেলের ব্যাপারে জিজ্ঞাসা করে। চম ওয়ার্ডের কথা ভেবে বলে, আমার ছেলে যদি জীবিত থাকতো তাহলে এখন ও অনেক হ্যান্ডসাম হয়ে যেত। নীরা জিজ্ঞাসা করে, তুমি কি তোমার ছেলেকে ভালোবাসতে? চম বলে, হ্যাঁ অবশ্যই, কোন বাবা তার সন্তানকে ভালোবাসবে না? আমি ওকে দুনিয়ার সমস্ত খুশি দিতে চেয়েছিলাম। এরপর চম ওর কাছে থাকা ওর আর ওয়ার্ডের ছোটবেলাকার একটা ছবি বের করে প্রচন্ড ইমোশনাল হয়ে যায়। চমের থেকেও আরো অনেক গুণ বেশি নীরা ইমোশনাল হয়ে যায়। এরপর নীরা ওর বাবাকে জব্দ করার জন্যে ও ড্রিঙ্কে কিছু মিশিয়ে দেয়। ওটা খেয়ে চমের প্রচন্ড নেশা হয়ে যায় এবং নীরার জায়গায় অন্য একটা মেয়ে চলে আসে, একেবারে নীরার মতো ড্রেস আপ করে, যে টাকার জন্যই সব কিছু করছিল। এরপর নীরা বাড়িতে চলে আসে এবং অতীতের কথা ভাবতে থাকে। অতীতে যখন ওর বাবা মা জানতে পেরেছিল নীরা একজন গে, তখন ওর বাবা বলে, আমাদেরকে এই কথাটা সকলের থেকে লুকিয়ে রাখতে হবে। চম চেয়েছিল ওয়ার্ডকে সকলের থেকে লুকিয়ে রাখতে। ওর সত্যিটা যদি দুনিয়া জানতে পারে, তাহলে সকলে ওকে নিয়ে হাসি তামাশা করবে, এতে ও অনেক হার্ট হবে। কিন্তু ওয়ার্ডের মা এরকমটা চায়নি। উনি বলে, ওয়ার্ড যেমন আমাদেরকে সেরকমভাবে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত, আর ওকে এসব কিছু সামনাসামনি হওয়া শেখানো উচিত। এসব কথা ভেবে নীরা দুঃখী হয়ে প্রচন্ড কাঁদে। এরপর সেই মেয়েটা নীরার কাছে এসে বলে, চম নেশার ঘরে আমাকে দেখার পর বমি করছিল। এরপর নীরা চমকে হুমকি দিয়ে বলে, এবার থেকে তুমি যদি চ্যাটকে আর কখনো ব্ল্যাকমেল করার চেষ্টা করো, তাহলে আমি তোমার আর কর্ণের ছবি ইন্টারনেটে ভাইরাল করে দেব। চম এসব কিছু সহ্য করতে পারে না। এরপর মানাও ওর ফ্রেন্ড ইয়র্কের থেকে জানার চেষ্টা করে নীরা ওই দিন কার গাড়িতে গিয়েছিল। মানাও রঙের সঙ্গে দেখা করে এই ব্যাপারটা আলোচনা করে। রং খোঁজখবর নিয়ে জানতে পারে ওই দিন নীরা ওর ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিল। ও এই ব্যাপারটা চমকে জিজ্ঞাসা করার জন্য বাড়িতে আসে, কিন্তু ও বাড়িতে এসে জানতে পারে চম নিজেকে ঘরবন্দি করে নিয়েছে। রং রেগে গিয়ে ওকে সমস্ত কিছু জিজ্ঞাসা করে। চমও ওকে সমস্ত কিছু বলে দেয়। এরপর রং ওর দাদাকে সাহায্য করার জন্য আবারও সেই গোয়েন্দাকে ডাকে। চম গোয়েন্দাকে বলে, নীরা যে ছবিটা দেখিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে আর যা ভিডিও ফুটেজ ওর কাছে আছে সেসব কিছু আমার চাই। সাথেও নীরার ব্যাপারে সমস্ত ইনফরমেশন ইনভেস্টিগেশন করতে বলে। অন্যদিকে স্যার নীরাকে বলে,
চম আর রং দুই ভাই বোন এত সহজে আমাদের পিছু ছাড়বে না। আমি ভালো মতোই জানি আমরা যা কিছুই করে নিই না কেন রং কিছুতেই আমাকে ডিভোর্স দেবে না। তাই আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। নীরা একবার ওর মায়ের কথা ভাবে এবং ও এখান থেকে পালিয়ে যেতে রাজি হয়ে যায়। নীরা বলে, ঠিক আছে, আমরা এখান থেকে লন্ডনে চলে যাব। পরে নীরা ডক্টর বেনের সঙ্গে দেখা করতে যায় এবং ও ডক্টর বেনকে বলে, আমি এখান থেকে লন্ডনে শিফট হয়ে যাচ্ছি চ্যাটের সঙ্গে। ডক্টর বেন জিজ্ঞাসা করে, রং কি এসবের ব্যাপারে জানে? নীরা বলে, না, আমরা তিনজন ছাড়া এসবের ব্যাপারে আর কেউই কিছুই জানে না। আমি শুধু আপনাকে বলতে এসেছি। ডক্টর বেন বলে, তুমি যখন আমার ওপিনিয়ন নিতে চাও না, তাহলে আমি শুধু এটাই চাই, তুমি যেখানেই থাকো ভালো থাকো। নীরা ডক্টর বেনকে বলে, আমার ফ্যামিলিতে আমার মার আঙ্কেল চ্যাট ছাড়া আর কেউই কখনো আমাকে ভালোবাসেনি। আমি তখন সত্যিই জানতাম না আমি আঙ্কেল চ্যাটের জন্য কি ফিল করতাম। ডক্টর বেন বলে, আমি জানি তুমি যেটা করছো সেটা একদমই ঠিক না, কিন্তু আমি চাই তুমি যেখানেই থাকো খুশিতে থাকো। আমি তোমাকেও ভুল বলতে চাইছি না। এরপর নীরা ইমোশনাল হয়ে ডক্টর বেনকে গুড বাই বলে আঙ্কেল পর্নের ট্যাক্সিতে চলে আসে। এরপর আঙ্কেল পর্ন যখন নীরাকে বাড়িতে ছাড়ে, তখন ওই ট্যাক্সিতে সেই গোয়েন্দাটা বসে পড়ে। আর গোয়েন্দাটা বুঝতে পেরে যায় যে এই ট্যাক্সিটা কোনো সাধারণ ট্যাক্সি নয়, কেননা আঙ্কেল পর্নের কাছে লিগ্যাল কোনো লাইসেন্স নেই। এরপর সেই গোয়েন্দাটা ডক্টর বেনের অফিসে তল্লাশি করে। ওখানে ও নীরার মেডিকেল ফাইল এবং সেই রেকর্ডারটা পেয়ে যায়। পরের দিন সকালে ডক্টর বেন যখন ওর অফিসের এই হাল দেখে, তখন উনি সঙ্গে সঙ্গে পুলিশের চুরি রিপোর্ট করে। এরপর ডক্টর বেন সমস্ত কিছু চেক করে দেখে ওনার কাছ থেকে কিছুই চুরি হয়নি, শুধু নীরার মেডিকেল ফাইল আর সেই রেকর্ডারটা ছাড়া। উনি সঙ্গে সঙ্গে নীরাকে ফোন করে এসব কিছুর ব্যাপারে বলে। নীরা তো শুনে প্রচন্ড ভয় পেয়ে যায়। চ্যাড ওকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু নীরা চ্যাডকে এই ব্যাপারে কিছুই বলে না। ওর সঙ্গে সঙ্গে ডক্টর বেনের বাড়িতে আসে। ডক্টর বেন ওকে বলে, তোমার মেডিকেল ফাইলটা চুরি হয়ে গেছে। নীরার সঙ্গে সঙ্গে আঙ্কেল পনকে ফোন করে এখানে ডেকে নেয়। ডক্টর বেন আঙ্কেল পনকে বলে, নীরার মেডিকেল ফাইল এবং থেরাপি সেশনের জন্য আমি যা কিছু রেকর্ড করেছিলাম সেই রেকর্ডারটাও চুরি হয়ে গেছে। নীরা এসব কিছুতে প্রচণ্ড ভেঙে পড়ে এবং ও কেঁদে ওর আঙ্কেলকে বলে, আমার মনে হয় এসব কিছুর পিছনে আমার বাবারই হাত রয়েছে। আমি আর কিছুদিনের মধ্যে চ্যাটের সঙ্গে লন্ডনে ফিরে যেতাম, কিন্তু এর মধ্যে এসব কিছু হয়ে গেল। আঙ্কেল পর্ন ওকে বলে, ওদের কাছে যদি তোমার ফাইলটা থাকে তাহলে ওরা তোমার লন্ডনের ঠিকানাটাও পেয়ে যাবে। তুমি এত চিন্তা করো না, আমি কিছু না কিছু ব্যবস্থা করছি। অপরদিকে গোয়েন্দাটা সেই ফাইলটা পড়ে জেনে যায় যে চমের ছেলে ওয়াডি এখন নীরা, কিন্তু ওর এসব কিছু মিডিয়াতে প্রকাশ করার জন্যে ওর আরও কিছু প্রমাণ লাগবে। এজন্যে ও চমের সঙ্গে দেখা করে বলে, আমার কাছে অনেক বড় একটা ইনফরমেশন আছে। তোমার ছেলে এখন জীবিত আছে, কিন্তু তার খোঁজ খবর নিতে তোমার আমাকে 3 মিলিয়ন টাকা দিতে হবে। এরপর চম ওর ছেলে ওয়ার্ডে ছোটবেলাকার ছবি দেখে চিন্তা করতে থাকে, ওর ছেলে কি আদেও বেঁচে আছে? তখনই ওর নীরার কথা মনে পড়ে। ও পুরোপুরি ওর ছেলের মতো ব্যবহার করছিল। অন্যদিকে নীরা চ্যাটকে বলে, আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ইংল্যান্ডে শিফট হয়ে যাওয়া প্রয়োজন। চ্যাট অবাক হয়ে বলে, আমাদের তো এখনো এখানে অনেক কাজ বাকি আছে, তাহলে তুমি এত তাড়াহুড়ো করছো কেন? অন্যদিকে ওই গোয়েন্দাটা চমকে ওয়ার্ডের ছবি পাঠায় যখন ও 18 বছরের ছিল। চম ওয়ার্ডের ছবি দেখে অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে, তার মানে নিরামন এতদিন ওর ছেলেকে বিদেশে লুকিয়ে রেখেছিল। চম ওর ছেলের সঙ্গে দেখা করতে চায় এবং ওকে কাছে পেতে চায়। এজন্যই ও সেই গোয়েন্দাটাকে ফোন করে বলে, তোমার যত টাকার প্রয়োজন আমি তোমাকে দেব, কিন্তু তুমি আমার ছেলেকে খুঁজে বের করো। এরপর চম ডক্টর বেনের সঙ্গে দেখা করতে যায়, কেননা ও জানতে পেরেছিল নিরামন প্রায়ই ওয়ার্ডের চিকিৎসার জন্য ডক্টর বেনের সঙ্গে দেখা করতে আসতো। চম ডক্টর বেনকে জিজ্ঞাসা করে, আমার ছেলে কি এখনো বেঁচে আছে? ডক্টর বেন বলে, না, সে সেই দিনই মারা গিয়েছিল যেদিন তুমি ওর ওপরে অত্যাচারের সীমা অতিক্রম করে ফেলেছিলে। তুমি জানো না ওই সময় তোমার ছেলে মেন্টাল হেলথ কন্ডিশন কতটা খারাপ ছিল। এসব কিছু শুনে চম নিজের ভুলটা বুঝতে পারে এবং ওর ছেলের কন্ডিশনের কথা জেনে প্রচন্ড ইমোশনাল হয়ে যায়, কিন্তু ও এখন যে করে হোক ওর ছেলেকে কাছে পেতে চায়। অপরদিকে সেই গোয়েন্দাটা শক্তপোক্ত প্রমাণ খোঁজার জন্য লন্ডনে যেতে চায়। আঙ্কেল পর্ণ ওই গোয়েন্দাটা পিছু পিছু লন্ডনে চলে যায়। উনি নীরাকে ফোন করে বলে, তুমি বেশি চিন্তা করো না, আমি সবকিছু সামলে নেব। অন্যদিকে সেই গোয়েন্দাটা নীরার সার্জারির সমস্ত ডকুমেন্ট পেয়ে যায়।
ওখানে আঙ্কেল পর্ণ ওকে ধরতে আসে। দুজনের মধ্যে প্রচুর মারপিট হয়। গোয়েন্দাটা আঙ্কেল পর্ণকে সুইমিং পুলে ডুবিয়ে দেয়। সুইমিং পুলের মধ্যে আঙ্কেল পর্ণ বাঁচার অনেক চেষ্টা করে। তখনই ওনার নীরা ছোটবেলাকার কথা মনে পড়ে যায়। উনি ছোট থেকেই নীরাকে প্রচন্ড ভালোবাসতো। জলের মধ্যে সেই গোয়েন্দাটা আঙ্কেল পর্ণকে মেরে ফেলে এবং ও জল থেকে উঠে আসে। অন্যদিকে চ্যাড নীরাকে ফ্লাইটের টিকিট দিয়ে বলে, আমরা 3 দিনের মধ্যেই থাইল্যান্ড ছেড়ে চলে যাচ্ছি। নীরা এটা শুনে প্রচন্ড খুশি হয়ে যায়। ও আঙ্কেল পর্ণকে ফোন করে, কিন্তু আঙ্কেল পর্ণের ফোনটা রিসিভ হয় না। এজন্যই ও আঙ্কেল পর্ণকে মেসেজ করে বলে, আমরা 3 দিনের মধ্যেই এখান থেকে রওনা হচ্ছি। এখন ফাইনালি আমার জীবনটা খুশিতে ভরে যাবে। অন্যদিকে সেই গোয়েন্দাটা চমের সঙ্গে দেখা করে নীরার সার্জারির সেই রিপোর্টগুলো দেখায়, কিন্তু ও এটা বলে না যে নীরাই হচ্ছে ওয়ার্ড। ও সেটা বলার জন্যে চমের থেকে অনেকগুলো টাকা চায়। অন্যদিকে নীরা টং আর ইয়র্ডের সঙ্গে দেখা করে বলে, আমি ফাইনালি চ্যাটের সঙ্গে লন্ডনে ফিরে যাচ্ছি। এটা শুনে ইয়র্ড আর টং প্রচণ্ড ইমোশনাল হয়ে যায়, কেননা শুরু থেকেই ওরা দুজনে নীরাকে অনেক সাহায্য করেছে এবং সাপোর্ট করেছে এবং সবসময় ওর পাশে থেকেছে। ওই গোয়েন্দাটা জুনিয়র মানাওয়ের ফ্রেন্ড ইয়র্কের সঙ্গে অনেক ভালো বন্ধুত্ব ছিল। সেই জুনিয়রটা ওয়ার্ডের সার্জারি ছবি দেখে ফেলে। এজন্যই ও জানতে পেরে যায় ওয়ার্ডটি হচ্ছে নীরা। জুনিয়রটা ইয়র্ককে ফোন করে বলে, আমার হাতে অনেক বড় একটা খবর আছে। এরপর সেই গোয়েন্দাটা চম আর রংকে ওয়ার্ডের আরও সার্জারির ছবি দেখায় আর নীরামনের লেখা চিঠিটা দেয়। গোয়েন্দাটা ওদেরকে বলে, আমার মেইন ইনফরমেশন দেওয়ার জন্যে আরও টাকার প্রয়োজন। চম নীরামনের লেখা চিঠিটা পড়ে, যার মধ্যে লেখা ছিল সার্জারির সময় ওয়ার্ডের কতটা কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়েছে। ও কত কিছুই না সহ্য করেছে নিজের জীবনটা বদলানোর জন্যে। ও শুধুমাত্র একটু খুশিতে থাকতে চেয়েছিল, আর বেশি কিছুই তো চায়নি। চম ওর ওয়াইফের লেখা চিঠি পড়ে প্রচণ্ড ইমোশনাল হয়ে যায় এবং কেঁদে ফেলে। অপরদিকে ইয়র্ক এসব কিছু জানতে পেরে গিয়েছিল এবং ও এই সমস্ত খবর মানাওকে দেয়। মানাও এত বড় নিউজটা শুনে এই খবরটা মিডিয়াতে দিতে চায়, কিন্তু ইয়র্ক ওকে মানা করে বলে, আমাদের এরকম করাটা অন্যায় হবে। কিন্তু মানাও মানে না, কেননা ও সব দিক থেকে নীরার ক্যারিয়ার ডুবিয়ে দিতে চায়। অন্যদিকে চম সমস্ত কিছু ক্লু মিলিয়ে বুঝতে পেরে যায় যে ওর ছেলে ইয়র্ডই হচ্ছে বর্তমানে নীরা। ওর রংকেও এসব কিছুর ব্যাপারে বলে। রঙেরও এসব কিছু বুঝতে দেরি হয় না, তখনই ওদের কাছে মেন প্রমাণ চলে আসে। চমের ওই চিঠির খামটা খুলতে গিয়ে ওর হাত কাঁপে এবং ওই ছবিগুলো দেখে পুরোপুরিভাবে প্রমাণিত হয়ে যায় যে ওয়ার্ডই হচ্ছে নীরা। চম প্রচণ্ড ভেঙে পড়ে। রং ওকে সামলায় এবং সবকিছুর জন্যে রঙেরও অনেক আফসোস হয়। ওরা দুজনে নিজেদের ভুলটা বুঝতে পেরে প্রচণ্ড ভেঙে পড়ে। ওরা কাঁদতে কাঁদতে বলে, আমরা ছোট্ট ইয়র্ড আর নীরামনের ওপর কতটা নাই অত্যাচার করেছি। আমাদের করা অত্যাচারের ফল ইয়র্ডকে এখন ভোগ করতে হচ্ছে। মিডিয়াতে নীরা সার্জারির ব্যাপারটা ভাইরাল হয়ে যায়। সকলে ওই নিউজটা দেখে প্রচণ্ড শকড হয়ে যায়। ডক্টর বেন্স যখন এই নিউজটা দেখে তখন উনি তাড়াতাড়ি নীরার সঙ্গে দেখা করতে যায়, কেননা এখনও নীরার মেন্টাল হেলথ কন্ডিশন পুরোপুরিভাবে ঠিক নয়, আর ও এসব কিছু জানতে পারলে নিজেকে ঠিক রাখতে পারবে না। অন্যদিকে নীরা এসব কিছু জানে না। ইয়র্ডোকে মেসেজ করে বলে, তুমি এখন ঠিক আছো? নীরা ফোন খুলে চেক করলে ওই নিউজটার ব্যাপারে জানতে পারে। সোশ্যাল মিডিয়াতে সকলে ওর নামে খারাপ খারাপ কথা বলছিল। সকলে বলছিল নীরা তো আসলে মেয়ে নয়, আবার ছেলেও নয়, ও তো ট্রান্সজেন্ডার। নীরা এসব কিছু দেখে সহ্য করতে পারে না। ও ভেতর থেকে পুরোপুরিভাবে ভেঙে পড়ে এবং নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। চম আর রং যখন টিভিতে এই নিউজটা জানতে পারে তখন ওরাও শকড হয়ে যায়। চ্যাট যখন এসব কিছু জানতে পারে তখন ও চম আর রঙের ওপর প্রচণ্ড রেগে যায়। ও ভাবে চম আর রং মিলে এসব কিছু করেছে নীরাকে বদনাম করার জন্যে। চম ওকে বুঝিয়ে বলে, এরকম আমরা কিছুই করিনি। চম চ্যাটকে সমস্ত প্রমাণ দেখায়। চ্যাট এসব কিছু জানতে পেরে ওর পায়ের তলা থেকে মাটি সরে যায় এবং ও নিজেকে ঘরবন্দি করে নেয়। বেচারা আঙ্কেল, যে ভাগনাকে ছোটবেলা থেকে আদর যত্ন করে বড় করেছে, সেই ভাগনাই বেচারার গার্লফ্রেন্ড হয়ে গেছে। ডক্টর বেন চ্যাটের কাছে এসে বলে, তুমি বাইরে এসো, আমাদেরকে এখন নীরাকে সামলাতে হবে। এরপর চ্যাট বাইরে আসে, কিন্তু এসব কিছু জেনে ভেতর থেকে অনেক ভেঙে পড়েছিল। ডক্টর বেন ওকে বলে, আমাদেরকে এখন নীরার কাছে যাওয়া উচিত। আমি আশা করব নীরা এখন ঠিক আছে এবং মানসিকভাবে সুস্থ। চমও ডক্টর বেনকে অনেক রিকোয়েস্ট করে
ওদের সঙ্গে যাওয়ার জন্যে, কেননা ও এখন ওর ছেলেকে এই অবস্থায় একলা ছাড়তে চায় না। ও ডক্টর বেনের পায়ে পড়ে বলে, আমি জানি আমি একজন খারাপ বাবা, কিন্তু আমার সবকিছু শুধরে নেওয়ার একটা মাত্র সুযোগ দাও। রংও এখন ওর করা ভুলের প্রায়শ্চিত্ত করতে চায়। ডক্টর বেন ওদেরকে বলে, ঠিক আছে, কিন্তু তোমরা প্রথমে ওর সামনে যাবে না। অন্যদিকে নীরার অবস্থা অনেক খারাপ ছিল। ও নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। চ্যাট যখন ওখানে পৌঁছায় তখন নীরা বসে নিজের মেকআপ করছিল। ও চ্যাটকে দেখে বলে, আমার চোখ থেকে অনবরত জল পড়ছে, যার জন্যে আমার মেকআপও খারাপ হয়ে যাচ্ছে। আমি ছোট থেকেই অনেক সুন্দর হতে চেয়েছিলাম এবং একটা মেয়ে হতে চেয়েছিলাম। চ্যাট ওকে সামলানোর চেষ্টা করে বলে, তুমি প্রথম থেকেই আমার কাছে অনেক সুন্দর ছিলে। নীরা বলে, তুমি কি আমাকে সর্বদাই ভালোবাসবে যখন আমি ছেলে থাকবো তখনও? চ্যাট বলে, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু তার থেকেও বেশি ভালোবাসি আমার ভাগনাকে, যে সব সময় আমার কাছে আমার ছেলের মতোই ছিল এবং তাকে আমি অনেক বড় হতে দেখতে চেয়েছিলাম। আমি কখনোই চাইনি সে আমার জন্য এভাবে আঘাত পাক। নীরা বুঝতে পেরে যায় যে চ্যাটও ও সমস্ত সত্যিটা জানতে পেরে গিয়েছে। চ্যাট ওর মাথায় হাত বুলিয়ে বলে, আমি এখন বুঝতে পারছি আমি কেন সর্বদাই তোমার থেকে আলাদা একটা কানেকশন ফিল করতাম। নীরা প্রচণ্ড কাঁদে। চ্যাট ওকে সামলিয়ে বলে, চলো বাড়িতে যাওয়া যাক, কিন্তু নীরা যেতে চায় না। তখনই ওখানে ডক্টর বেন চলে আসে, সঙ্গে ওর বাবা আর আন্ট রংও। নীরা হাতে একটা চাকু নিয়ে সবাইকে ভয় দেখিয়ে বলে, আমার কাছে কেউ আসবে না। চম বলে, তুমি প্লিজ এরকম করো না আমার বাচ্চা। নীরা বলে, কে তোমার বাচ্চা? তোমরাও কি সমস্ত সত্যিটা জেনে গেছো? নীরা পাগলের মতো আচরণ করে। ডক্টর বেন ওকে বুঝিয়ে বলে, আমরা সমস্ত সত্যিটা জানি, কিন্তু আমরা তোমাকে ঠিক ততটাই ভালোবাসি যেমনটা প্রথমে বাসতাম। এখন তোমার বাবা এবং আন্ট রংও নিজেদের ভুলটা বুঝতে পেরেছে। চম নীরার কাছে ক্ষমা চেয়ে বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি সর্বদাই তোমাকে অনেক ভালোবাসতাম। নীরা বলে, আচ্ছা, তাই তুমি আমাকে সবসময় মারতে, আমার উপরে চিৎকার করতে? চম বলে, আমার তোমার জন্য অনেক চিন্তা হতো। দুনিয়ার কোন বাবা নিজের সন্তানকে ভালোবাসে না? আমাদের ভুল হয়েছে তোমার সাথে ওরকম ভাবে ব্যবহার করাটা, আমাদেরকে ক্ষমা করে দাও। নীরা প্রচন্ড কেঁদে বলে, তোমরা আমাকে কোনোদিনও বোঝার চেষ্টা করনি। চম বলে, আমার সব সময় তোমার জন্য অনেক চিন্তা হতো। আমি এটা ভাবতাম যে তুমি এই দুনিয়াতে কিভাবে সার্ভাইভ করবে, কেননা এই সমাজ তোমাকে এই রূপে অ্যাকসেপ্ট করবে না। আমি কখনোই চাইনি তুমি সেই কষ্টের মধ্যে দিয়ে যাও যেমনটা তুমি এখন রয়েছো। আমরা এখনো তোমাকে অনেক ভালোবাসি, তুমি প্লিজ আমাদের কাছে চলে এসো। ডক্টর বেন বলে, আমরা সকলেই তোমাকে অনেক ভালোবাসি, চলো আমরা নতুন করে একটা জীবন শুরু করি। নীরা বলে, সকলে আমাকে ক্ষমা করে দিও, কেননা সকলকে আমি মিথ্যে কথা বলেছি আর আমার জন্য সকলকে অনেক কষ্ট পেতে হয়েছে। এটা বলে নীরা চাকু দিয়ে নিজের গলাটা কেটে নেয়। ওর গলা দিয়ে ফিনকি দিয়ে রক্ত পড়তে থাকে। সকলে ওর এরকম অবস্থা দেখে প্রচন্ড কান্নাকাটি করে এবং ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসা হয়। হসপিটালে সকলেই ওর অবস্থা দেখে প্রচন্ড কাঁদে। এরপর আমরা 1 বছরের পরের সিন দেখি। নীরা এখন লন্ডনে থাকছে এবং নতুন করে নিজের জীবনটা শুরু করেছে, যেমনটা ওর মা প্রথম থেকেই চেয়েছিল। নীরা আঙ্কেল পর্নের সমাধিতে যায় ও আঙ্কেল পর্নের উদ্দেশ্যে বলে, আমি এখন আপনার এবং আমার মায়ের কথা মতোই নিজের জীবনটা নিজের মতো করে শুরু করছি। আমি জানি আমার পরিবারের লোক এখন কোথায় আছে আর কেমন আছে। অন্যদিকে চম নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। ও শুধুমাত্র নীরার একটা মাত্র ফোন কলের অপেক্ষা করছিল। রং ফাইনালি চ্যাটকে ডিভোর্স দিয়ে দিয়েছিল। এখন ও নিজের দাদার খেয়াল রাখছিল। অন্যদিকে চ্যাটও একার মতো নিজের জীবন কাটাচ্ছিল। ডক্টর বেনও আস্তে আস্তে নিজের লাইফে ফিরে এসেছিল এবং ও নিজের কাজে ব্যস্ত হয়ে গেছিল। কিন্তু মানাওয়ের এরকম ব্যবহারের জন্য পাবলিকের থেকে অনেক খারাপ ব্যবহার পায় এবং ওকে আর কেউই পছন্দ করে না। অন্যদিকে নীরা বাচ্চাদের সঙ্গে সময় কাটায় এবং ও বলে, আমি এখনো মানসিকভাবে অসুস্থ এবং আমার গলায় সেই আঘাতের চিহ্ন আছে, কিন্তু এখন আমি নিজের জীবনটা হাসি খুশিতে কাটাতে চাই। যখন আমরা মৃত্যুর অনেক কাছাকাছি থাকি তখন আমরা বুঝতে পারি আমাদের জীবনটা ঠিক কতটা দামি। এই জন্যে আমি নিজেকে কথা দিয়েছি আমি এই জীবনে অনেক খুশিতে কাটাবো এবং লাইফে অনেক এগিয়ে যাব। যখন আমার মধ্যে সকলের সামনাসামনি যাওয়ার সেই সাহসিকতা হবে তখন আমি ওদের সঙ্গে আবারও দেখা করব এবং তার কাছে ফিরে যাব যাকে আমি ভালোবাসি।
আর আমাদের এই ড্রামা নীরার হ্যাপি এন্ডিং এর সঙ্গে শেষ হয়ে গেল। তোমাদের সকলের এই ড্রামাটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। খুবই তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ড্রামা নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো।